প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে তোমাদের যে নিউট্রিশন সাবজেক্টটি রয়েছে সেই নিউট্রিশন সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের এই বছর সম্পূর্ণ নতুন একটি সিলেবাস চালু হয়েছে, তো সেই সিলেবাস অনুযায়ী তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন রয়েছে সেখানে যে প্রশ্নর মান রয়েছে তার মধ্যে ইউনিট 1 আর ইউনিট 2 দুটো সেকশনে ভাগ করা আছে তোমাদের সিলেবাসটি। ইউনিট 2তে রয়েছে ম্যাক্রোমলিকিউলস ইন নিউট্রিশন। এইখানে যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে সেটা রয়েছে কার্বোহাইড্রেট ইন নিউট্রিশন। তো এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, প্রশ্নের মান বেশি থাকবে। আমি তোমাদের সামনে হাইলাইট করে দেখিয়েছি যে এখানে প্রশ্নের মান টোটাল থাকবে 10, অর্থাৎ 10টি এমসিকিউ, শূন্যস্থান বা ম্যাচিং সর্বসাকুল্যে মিলিয়ে প্রশ্নের অ্যান্সারের মান থাকবে 10। তো তাই জন্যে প্রথম এই চ্যাপ্টারটার ওপর বেস করে আমরা আজকের ভিডিওটা। তো বেশি প্রশ্ন নেই, মাত্র 20টি কোশ্চেন আছে তোমাদের সামনে। আশা রাখি 20টি কোশ্চেন করে নিলেই এই চ্যাপ্টার থেকে প্রায় উল্টোপাল্টা বলে লাভ নেই, 60% কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম যেহেতু প্রথমেই রয়েছে, তো এসেই গেছে, অনেকের হয়তো চ্যাপ্টারটি করাও হয়ে গেছে। আমি এখানে তোমাদের সামনে এমনভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো উপস্থাপন করেছি যাদের করা হয়ে গেছে তারাও নিজেদেরকে টেস্ট করতে পারবে যে তোমার কতটুকু মনে আছে বা প্রিপারেশন কতটুকু হলো। তো চলো, ফার্স্ট প্রশ্নটা রয়েছে গ্লাইকোজেনে উপস্থিত সরল শর্করা কোনটি? অপশান রয়েছে 4খানা, গ্লুকোজ, গ্ল্যাকটোজ, ফ্রুক্টোজ আর সেলুলোজ। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে চলো দেখে নিই। সঠিক উত্তর হবে গ্লুকোজ। পরের প্রশ্ন যেটা রয়েছে 2 নম্বর, সেটা হচ্ছে আখের রসে উপস্থিত শর্করার নাম কি? মল্টোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আর গ্লুকোজ আছে। চারটে অপশনের মধ্যে ঠিক সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর সুক্রোজ। এই প্রসঙ্গে একটু কথা বলি একটা, যে সুক্রোজকে অনেক সময় টেবিল শর্করাও বলা হয়। যেমন আমরা টেবিল সল্ট বলি NaClকে, সোডিয়াম ক্লোরাইডকে, সেই রকমভাবে টেবিল শর্করা অর্থাৎ আমরা যে চিনি খাই সেই চিনি হিসাবে আমরা মূলত সুক্রোজ ব্যবহার করি, অর্থাৎ আখের রস থেকেই সেই চিনি তৈরি হয়ে থাকে। এইখানে আরও কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি এমনি লিখে রেখেছি, হয়তো এক্সামে এমনও আসতে পারে বা এসেওছে আগে। তো সেটা হচ্ছে কি, একক শর্করা, দ্বি শর্করা আর বহু শর্করা। গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ এটা একক শর্করা, মানে একটা শর্করার অণু নিয়ে তৈরি। তো সেই রকমভাবে দ্বি শর্করা সুক্রোজ, ল্যাকটোজ আর মল্টোজ, আর বহু শর্করা হচ্ছে সেলুলোজ। তোমাদের কোশ্চেনে আসতে পারে হয়তো দেয়া থাকলো সেলুলোজ বা বাকি আরও সব অনেকগুলো নাম দেওয়া থাকলো, দিয়ে বললো এটা কি ধরনের শর্করা, বা এমন আসতে পারে একটা দ্বি শর্করার উদাহরণ দাও। অনেকগুলো অপশনে দেওয়া থাকলো, তার মধ্যে এইখানকার যেগুলো সেগুলোও একটা থাকলো। তাই একটু ভালো করে এটা মনে রাখার চেষ্টা করো, ভুলো না। মাঝে মাঝে ভিডিওটা দেখো বা এটা একটা স্ক্রিনশট রেখে দাও, মাঝে মাঝে দেখে নেবে যে এক শর্করা, দ্বি শর্করা আর বহু শর্করা কটার নাম। এছাড়াও তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখানেও দেখবে আরও বেশ কিছু পাবে। চাইলে একটা টেবিল করে নিতে পারো, খাতার মধ্যে নোট করে রেখে দিলে, মাঝে মাঝে দেখে নিলে, তাহলে এটা ব্রেনে ইউজ টু হয়ে গেল। চলো 3 নম্বর প্রশ্নটি রয়েছে প্রধান জ্বালানি খাদ্য কোনটি? ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ভিটামিন। তো জ্বালানি খাদ্য, আমাদের চ্যাপ্টার যেহেতু কার্বোহাইড্রেট বেস, সুতরাং বুঝতেই পারছো অ্যান্সার কি হবে, অপশন বি কার্বোহাইড্রেট। 4 নম্বর রয়েছে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাঁচোয়া খাদ্য মানে প্রোটিনকে সেভ করে। মনে করো তুমি কোনোদিন ফাস্টিংয়ে আছো, উপোস করেছো, কোনো কারণে উপবাস রয়েছো, তো সেক্ষেত্রে তোমার শরীরে তো কিছু যাচ্ছে না, তখন তোমার শরীরের মধ্যে যে গ্লুকোজ আগে থেকে জমা থাকবে বা জমা ছিল সেইটা ভেঙে গিয়ে শরীরটা সেই সময় শক্তি পাবে। তো সেই কাজটা কে করে? সেই কাজটা ন্যাচারালি কার্বোহাইড্রেট করে থাকে। তাই কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। মানে কার্বোহাইড্রেট শরীরে যায়, সেটা গ্লাইকোজেন রূপে পেশিকোষে জমা থাকে, পরে সেই গ্লাইকোজেন ভেঙে যখন আমরা খাবার দিই না আমাদের অন্ত্রে, তখন সেইটা থেকে শক্তি বেরিয়ে আসে। তো
তো পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, 4 নম্বরের উত্তর দেখো, কার্বোহাইড্রেট, অপশন বি। পরের প্রশ্ন 5 নম্বরে রয়েছে নিচের কোনটি কার্বোহাইড্রেট জাতীয় যৌগ। এখানে 4টে যৌগর নাম দেওয়া হয়েছে, হিমোগ্লোবিন, স্টার্চ, এখানে যৌগ নয়, নিচের কোনটি কার্বোহাইড্রেট জাতীয় যৌগ নয়? হিমোগ্লোবিন, স্টার্চ, সুক্রোজ আর ডিঅক্সিরাইবোজ। এখানে সঠিক উত্তর হলো হিমোগ্লোবিন, অপশন এ। পরের প্রশ্ন দেখব আমরা 6 নম্বর প্রশ্নটি। বন্ধুরা 6 নম্বর প্রশ্নটি রয়েছে কার্বোহাইড্রেটের সরলতম রূপ কোনটি? 4টে অপশন রয়েছে, ফ্রুক্টোজ, র্যাফিনোজ, গ্যালাক্টোজ আর গ্লুকোজ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গ্লুকোজ। চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। আমাদের 7 নম্বর প্রশ্নটি রয়েছে একটি অ্যামিনো সুগারের উদাহরণ দাও। একটি অ্যামিনো সুগার, এখানে ডিঅক্সিরাইবোজ আছে, ফ্রুক্টোজ আছে, গ্যালাক্টোসামিন আছে আর ল্যাকটোজ আছে। এখানে সঠিক উত্তর কোনটা? এখানে সঠিক উত্তর হলো গ্যালাক্টোসামিন, পরে অপশন সি। পরের প্রশ্ন 8 নম্বর দেখব। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক কত গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করা প্রয়োজন? খুব ভালো প্রশ্ন। 405, 420, 410 আর 425 গ্রাম। কতটুকু কার্বোহাইড্রেট একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের প্রতিদিন দরকার? সেখানে সঠিক উত্তর হচ্ছে 420 গ্রাম, অপশন বি। পরের প্রশ্ন যেটা দেখব 9 নম্বর, নিচের কোনটি খাদ্য তালিকার কার্বোহাইড্রেটের অভাবের ফলে সৃষ্ট হয়? মানে কোনো ব্যক্তির কার্বোহাইড্রেটের অভাব হচ্ছে খাদ্য তালিকায়, তাহলে সে এইগুলোর মধ্যে কোনটা তার ক্ষেত্রে ঘটবে? রক্তে ট্রাইগ্লিসাইরাইডের আধিক্য হবে, বা শরীরে ফ্যাটের আধিক্য হবে, বা রক্তে কিটোন বডি সৃষ্টি হবে, বা হাইপার গ্লাইসিমিয়া হবে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? লোকটির সেই সময় কোনটার সাথে লড়াই করতে হবে? সেটা হলো অপশন সি, রক্তে কিটোন বডি বেশি হয়ে যাবে, সৃষ্টি হবে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, স্বাভাবিক ক্ষেত্রে আমাদের দেহের রক্তের প্রতি 100 ml রক্তে শর্করার মাত্রা কত মিলিগ্রাম হয়? অর্থাৎ আমাদের ব্লাড সুগার লেভেলটা কত? অনেকেই জানো এখানে ফাস্টিং আর পিপি থাকে, মানে খাওয়া দাওয়ার আগে একটা টেস্ট হয় আর খাওয়া দাওয়ার পরে একটা টেস্ট হয় 2 ঘন্টা বাদে। তো এখানে যেটা সঠিক উত্তর সেখানে দেখে নিই, সেটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম 100 ml রক্তে। তা এই দুটো যে প্রশ্ন, এই যে একটা আর এই একটা, এই কতটুকু গ্রহণ করা প্রয়োজন কার্বোহাইড্রেট, এই দুটো প্রশ্ন একটু তথ্য দুটো ভালো করে মনে রাখার চেষ্টা করো। 80 থেকে 120 মিলিগ্রাম। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে ল্যাকটোজের সম্ভাব্য পরিমাণ শতকরা কত ভাগ? 44 ভাগ, 47 ভাগ, 7.5 ভাগ, আর কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হলো 7.5 ভাগ। 12 নম্বর প্রশ্নটি দেখব, দেহে জ্বালানির ঘাটতি হলে গ্লাইকোজেন কোন পদ্ধতিতে বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপাদন করে? ওই একটু আগে আমি তোমাদেরকে বললাম যে যখন আমরা উপবাস করি তখন আমাদের খাবারের থাকে না, দেওয়া হয় না, ফলত আমাদের শরীরে যে গ্লুকোজ জমা হয়ে থাকে গ্লাইকোজেন রূপে পেশিকোষে বা যকৃতে, সেই গ্লাইকোজেন ভাঙতে থাকে। তো যে প্রক্রিয়ায় সেটা ভেঙে গ্লুকোজ তৈরি হয় সেই প্রক্রিয়াটার নাম জিজ্ঞেস করা হয়েছে। এখানে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোলাইসিস আর গ্লুকোজেনেসিস 4টে অপশান আছে। 4টের মধ্যে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এখানে দেখো বলা হয়েছে গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হয় ও শক্তি দ্রুত মুক্তি ঘটে। উপবাস থাকাকালীন এই পদ্ধতিতে শরীরের প্রয়োজনীয় শক্তির যোগান ঘটে। পরের প্রশ্ন দেখব, 13 নম্বর রয়েছে, কোন শর্করাটি ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ বলে বিজ্ঞানীরা মনে করছেন? এখানে সেলুলোজ, কাইটিন, ইনিউলিন আর স্যাকারিন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, স্যাকারিন। পরের প্রশ্ন দেখব, 14 নম্বর প্রশ্নটি রয়েছে, পাকা ফলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? অর্থাৎ কোন কার্বোহাইড্রেটটা পাকা ফলে প্রচুর পরিমাণে থাকে? এখানে অপশন 4টি রয়েছে, মল্টোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ আর রাইবোজ। এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুটসে থাকে ফ্রুক্টোজ, মনে রাখার জন্য এটা ভালো ক্লু। চলো পরের প্রশ্ন দেখি। 15 নম্বর প্রশ্নটি রয়েছে, সেলুলোজ কোনটির পলিমার? আলফা গ্লুকোজ, আলফা ফ্রুক্টোজ, বিটা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ। এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিটা গ্লুকোজ। ভালো করে দেখো, সেলুলোজ কোনটির পলিমার? উল্টো করে আসতে পারে বিটা গ্লুকোজের পলিমারের নাম। পরের প্রশ্ন দেখব আমরা 16 নম্বর, কোনটি অ্যানিম্যাল স্টার্চ নামে পরিচিত? ইনিউলিন, সেলুলোজ, গ্লাইকোজেন, গ্যালাক্টোজ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোজেন।
এখানে আমরা একটা নতুন শব্দ দেখলাম, ইনিউলিন। এটা সম্পর্কে একটু বলে দিই। ইনিউলিন হলো একটি প্রাকৃতিক পলিস্যাকারাইড, যা বিভিন্ন ফল, শাকসবজি যেমন গম, পেঁয়াজ, কলা এই সমস্তর মধ্যে থাকে। পরের প্রশ্ন যেটা রয়েছে, দ্রবণীয় তন্তুর উদাহরণ দাও। এখানে মিউসিলেজ, হেমিসেলুলোজ, লিগনিন আর সেলুলোজ। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হেমিসেলুলোজ, যেটা দ্রবণীয় তন্তু। খেয়াল রেখো, কথাটার মানে বুঝেছো, দ্রবণীয় তন্তু। ঠিক আছে, ফাইবার। পরের প্রশ্ন রয়েছে যেটা 18 নম্বরে, কোন খাদ্য উপাদানকে জল অঙ্গার বলা হয়? আমরা কার্বোহাইড্রেটের চ্যাপ্টার পড়ছি, সুতরাং উত্তরটা তো আমরা জানতেই পারছি যে কার্বোহাইড্রেট হবে অপশন এ। কিন্তু মনে রেখো, পরীক্ষার সময় তো আর স্পেসিফিক একটা চ্যাপ্টার না, সমস্তটা মিলে, সুতরাং জল অঙ্গার বলতে কার্বোহাইড্রেটকে বলা হয়। চলো পরের প্রশ্নটা দেখি। 19 নম্বর প্রশ্নটি রয়েছে, মানুষের যকৃতে কোন শ্বেতসার জাতীয় পদার্থ জমা হয়? একটু আগেই আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম যে যকৃতে জমা হয়ে থাকে গ্লুকোজ, তখন তার নাম কি থাকে? এখানে ডেক্সট্রিন আছে, সেলুলোজ আছে, গ্লাইকোজেন আছে, স্টার্চ আছে। যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো তারা নিশ্চয়ই পেরে গেছো, উত্তর হচ্ছে গ্লাইকোজেন, অপশন সি। 20 নম্বর প্রশ্নটি এবার আমরা দেখব, অন্ত্রের কোন ব্যাকটেরিয়ার দ্বারা ল্যাকটোজের সন্ধান ক্রিয়া ঘটে থাকে? ইকোলাই, ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসিটোব্যাক্টার আর ক্লেবেসিয়াস। এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, ল্যাক্টোব্যাসিলাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসতে চলেছি। তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস, একটু ধৈর্য ধরো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই এফেক্টিভ বলে সাবিত হবে, আশা রাখছি। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আগামীতে। টাটা।